হাই গাইস, জানকারি উর্বের লজিক ক্লাসে আবার সবাইকে স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং আনন্দে আছো। আজ আমি আলোচনা করব বিরুদ্ধানুমান নিয়ে। বিরুদ্ধানুমান কি, বিরুদ্ধানুমানের বিভিন্ন প্রকার কি, বিরুদ্ধানুমানের নিয়ম এবং ছকের সাহায্যে এবং ছক ছাড়া কিভাবে সহজে বিরুদ্ধানুমান করা যায় সেটা সবশেষে কিছু প্র্যাকটিস। বিরুদ্ধানুমান এই শব্দটি থেকে এটা সহজে বোঝা যায় এখানে দুটো জিনিস রয়েছে। একটা হচ্ছে বিরোধিতা, আরেকটা হচ্ছে অনুমান। বিরোধিতা কি এটা নিয়ে এর আগের ক্লাসে বিস্তৃত আলোচনা করেছি এবং ডেসক্রিপশন বক্সে বিরোধিতা এবং বিরোধিতার বিভিন্ন প্রকার বৈশিষ্ট্য এগুলো দেওয়া আছে। প্রয়োজনে তোমরা সেগুলো ডাউনলোড করে নেবে, তাহলে আমরা আরেকবার সেগুলোকে রিমেমোরাইজ করে নিই। বিরোধিতা চার প্রকার। বিপরীত বিরোধিতা এটা থাকে এই বচন এবং ই বচনের মধ্যে, দুটো সার্বিক বচনের মধ্যে। অধীন বিপরীত বিরোধিতা এটা হচ্ছে আই বচন এবং ও বচনের মধ্যে, দুটা বিশেষ বচনের মধ্যে যখন গুণের পার্থক্য থাকে। অসম বিরোধিতা এটা হচ্ছে একটা সার্বিক বচন এবং অনুরূপ যখন বিশেষ বচন থাকে তাদের মধ্যে অসম বিরোধিতার সম্পর্ক বর্তমান থাকে। এই অসম বিরোধিতার ক্ষেত্রে সার্বিক বচনটাকে বলা হয় অতিবর্তী বচন এবং বিশেষ বচনগুলোকে বলা হয় অনুবর্তী বচন। আর আরেকটা বিরোধিতা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা, সেটাও দুরকম ভাবে হয় এই বচন এবং ও বচনের মধ্যে, ই বচন এবং আই বচনের মধ্যে। এখানে কি অনুমান করা হয়? এখানে যখন বিরোধিতার সম্পর্ক থাকে দুটো বচনের মধ্যে, তখন একটা বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে আরেকটা বচনের সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করা। এখানে আরেকটা প্রশ্ন খুব প্রাসঙ্গিক, যে বিরোধিতা না থাকলে কি একটা বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে অন্য বচনে অনুমান করা যায় না? হ্যাঁ, সেটাও যুক্তিবিজ্ঞানে যায়। সেটা নির্ভর করে যৌক্তিক সম্পর্কের উপর। এখন আমরা যৌক্তিক সম্পর্কটা কিছুটা আলোচনা করব। বিরোধিতার সম্পর্কগুলো সবগুলো যৌক্তিক সম্পর্ক, আবার বিরোধিতা নেই, বিরোধিতা বহির্ভূত কিছু সম্পর্ক আছে যৌক্তিক সম্পর্ক। আমরা প্রথমে বিরোধিতা বহির্ভূত গুলো দেখে নিই। স্বতন্ত্রতা এবং সমার্থতা। যৌক্তিক সম্পর্ক বিরোধিতার বহির্ভূত দুরকম হতে পারে। স্বতন্ত্রতা কখন হয়? যখন দুটো বচন সম্পূর্ণ আলাদা আলাদা হয়, এদের মধ্যে বিরোধিতার সম্পর্ক থাকে না। যেমন সকল মানুষ হয় মরণশীল জীব এবং সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব। এখানে দুটো বচনের উদ্দেশ্য বিধেয় কিছুই মিল নেই, ফলে দুটো এবচন, এদের মধ্যে কোনো বিরোধিতার সম্পর্ক নেই, দুটো বচন সম্পূর্ণ আলাদা। এই দুটো বচন পরস্পর স্বতন্ত্র, এই জন্য এরকম যখন দুটি স্বতন্ত্র বচন থাকবে তাদের যে যৌক্তিক সম্পর্ক সেটাকে বলা হবে স্বতন্ত্রতা। এরকম যদি স্বতন্ত্র দুটো বচন থাকে, একটা বচন যদি বলা হয় যে সকল মানুষের মরণশীল জীব, এটা সত্য হলে বাকি বচনটার সত্যতা মিথ্যাত্ব সম্পর্কে কি জানবে, বা এটা মিথ্যা হলে বাকি বচনটার সত্যতা মিথ্যাত্ব সম্পর্কে কি অনুমান করা যায়? এখানে স্পষ্ট কথা, এরকম যদি দুটো বচন স্বতন্ত্র হয় সেখানে কোনো অনুমান করা যায় না। ফলে প্রথম বচনটা সত্য হোক বা মিথ্যা হোক, এরকম স্বতন্ত্র অন্য বচনগুলো সেখানে সংশয়াত্মক হয়, অর্থাৎ অনিশ্চিত হয়। আর সমর্থতা কি? সমার্থতার যে, এটাকে দুভাবে আমরা চিন্তা করতে পারি। একটা হচ্ছে সমমানতা, আর একটা হচ্ছে অভিন্নতা। সমমানতা কি? আমরা আবর্তন এবং বিবর্তন করেছি। যখন ই বচন এবং আই বচনের আবর্তন হয়, তখন এখানে আবর্তনীয় বচন এবং আবর্তিত বচনগুলো সমমান বচন। আবার বিবর্তনের ক্ষেত্রে বিবর্তনীয় বচন এবং বিবর্তিত বচন দুটো হচ্ছে সমমান বচন। আবার এ বচন যখন হয়, এ বচনের ক্ষেত্রে আমরা গতানুগতিক নিয়মে এই বচনকে যখন আমরা আবর্তন করে আই বচন করে, সেটাকে গতানুগতিক নিয়মে সমমান ধরা হয়, অর্থাৎ চিরচরিত নিয়মে সেটাও সমমান। কিন্তু আধুনিক মত যখন আমরা বুলীয় ভাষ্য বা তার পরবর্তী ভার্সন দেখব, সেখানে কিন্তু এগুলো এ বচন থেকে আই বচন বৈধ নয়। অভিন্নতা কি? যখন দুটো বচন হুবহু এক হয়, যেমন সকল মানুষের মরণশীল 1 নম্বর বচন এবং 2 নম্বর বচন হচ্ছে সকল মানুষের মরণশীল। এখানে এই দুটো বচন হচ্ছে অভিন্ন, এদের উদ্দেশ্য বিধেয় সংযোজক সবই এক, মানব। এই অভিন্ন বচনের ক্ষেত্রে একটা বচন সত্য হলে অপর বচনটা সত্য হবে, একটা বচন মিথ্যা হলে অপর বচনটা মিথ্যা হবে। আবার
যৌক্তিক সম্পর্ক বিরোধিতার ভিত্তিতে হয়। বিপরীত বিরোধিতার ভিত্তিতে যে যৌক্তিক সম্পর্ক হয়, অর্থাৎ এ বচন এবং ই বচনের মধ্যে যে যৌক্তিক সম্পর্ক, সেটা হচ্ছে বৈপরীত্য বা অতি বিষমতা। অধীন বিপরীত বিরোধিতার ভিত্তিতে অর্থাৎ আই বচন এবং ও বচনের মধ্যে যে যৌক্তিক সম্পর্ক হয়, সেটা হচ্ছে অধীন বৈপরীত্য বা অনুবিষমতা। অসম বিরোধিতার ক্ষেত্রে অতিবর্তী বচনটার সঙ্গে যখন অনুবর্তী বচনটা সম্পর্কিত হয়, তখন সেটা হচ্ছে অতিবর্তিতা বা সুপার ইমপ্লিকেশন, এবং বিশেষ বচনটার সঙ্গে যখন সার্বিক বচনটা সম্পর্কিত হয়, তখন সেটা হচ্ছে অনুবর্তিতা বা সাব ইমপ্লিকেশন। আমরা বিরোধানুমানের ক্ষেত্রেও দেখব, যখন প্রতিবর্তী বচন থেকে অনুবর্তী বচনের অনুমান করা হবে, সেটার জন্য একরকম নিয়ম, আবার অনুবর্তী বচন থেকে যখন অতিবর্তী বচনের অনুমান করা হয়, সেটার জন্য অন্যরকম নিয়ম। বিরোধিতার যে সম্পর্ক, সেটার ভিত্তিতে সেটা হচ্ছে বিরুদ্ধতা। এখন আমরা আলোচনা করি যে বিরোধানুমান কি। বিরোধানুমান হচ্ছে একটা অমাধ্যম অনুমান, এবং এটা হচ্ছে অবরোহ অনুমান। তাহলে এটার সংজ্ঞাতে আমরা এইভাবে লিখতে পারি যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে বিরোধিতা সম্বন্ধের ভিত্তিতে একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে অপর বচনের সত্যতা বা মিথ্যাত্ব সম্পর্কে অনুমান করা হয়, তাকে বলা হয় বিরোধানুমান। এখানে বিরোধিতার ভিত্তিতে একটা বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে অন্য বচনের সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করা হয়। বিরোধানুমানের বৈশিষ্ট্য কি? তোমাদের অবজেক্টিভ টাইপ কোশ্চেন হোক বা মাল্টিপল চয়েস কোশ্চেন হোক, সেখানে এখান থেকে প্রশ্ন আসতেই পারে। সুতরাং বিরোধানুমানের বৈশিষ্ট্যগুলো তোমরা শিখে নেবে। বিরোধানুমান এক প্রকার অমাধ্যম অনুমান, তাই এখানে দুটি মাত্র বচন নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে যুক্তিবাক্য আর একটা হচ্ছে সিদ্ধান্ত। বিরোধানুমানের ক্ষেত্রে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে বিরোধিতার সম্পর্কটা থাকতেই হবে। তৃতীয় যে কথাটা, এখানে যুক্তিবাক্যের সত্যতা বা মিথ্যাত্ব থেকে সিদ্ধান্তের সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করা হয়। বচনের বিরোধিতা হচ্ছে চার প্রকার, সেরকম ভাবে বিরোধানুমানও চার প্রকার হয়। বিপরীত বিরোধানুমান, অধীন বিপরীত বিরোধানুমান, অসম বিরোধানুমান এবং বিরুদ্ধ বিরোধানুমান। এখন এই যে বিভিন্ন প্রকার বিরোধানুমান, সেগুলোর সংজ্ঞাগুলো কিভাবে দেবে? সংজ্ঞাগুলো প্রায় সবগুলো সিমিলার, সেজন্য আমরা এটার একটা ফরম্যাট তোমাদের দিয়ে দিচ্ছি। এই ফরম্যাটে তোমরা যদি বিভিন্ন বিরোধিতাগুলোর নাম লিখে দাও, তাহলে এটা সংজ্ঞাটা হয়ে যাবে। সব সংজ্ঞাগুলো একই রকম, সেজন্য আমি একটা ফরম্যাটের আকারে দিলাম। এখানে যে অনুমানে ডট 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 যেখানে আছে, সেখানে তোমরা যদি প্রথম কথা হচ্ছে বিপরীত লিখে দাও, এবং পরের যে ডট আছে সেখানে যদি বিপরীত লিখে দাও, তাহলে সেটা বিপরীত বিরোধানুমানের সংজ্ঞা হয়ে যাবে। প্রথম ডটে যদি অধীন বিপরীত এবং পরের ডটের জায়গায় যদি অধীন বিপরীত লিখে দাও, তাহলে সেটা অধীন বিপরীত বিরোধানুমানের সংজ্ঞা হয়ে যাবে। তাহলে কিভাবে লিখবে তোমরা? যে অনুমানে বিপরীত বিরোধিতার সম্বন্ধযুক্ত দুটি বচনের একটি সত্যতা বা মিথ্যাত্ব থেকে অপরটা সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করা হয়, তাকে বিপরীত বিরোধানুমান বলা হয়। আর অধীন বিপরীত বিরোধিতা, প্রথমে যেই শূন্যস্থান সেখানে অধীন বিপরীত লিখে দেবে, দ্বিতীয় শূন্যস্থানে অধীন বিপরীত লিখে দেবে, তাহলে সেটা তৈরি হয়ে যাবে। ঠিক একইভাবে অসম বিরোধিতার ক্ষেত্রে অসম অসম লিখবে, এবং বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে বিরুদ্ধ বিরুদ্ধ লিখবে, তাহলে এর সংজ্ঞাগুলো তৈরি হয়ে যাবে। খুবই সহজ। কিন্তু এখন এই বিপরীত বিরোধানুমান, অধীন বিপরীত বিরোধানুমান, অসম বিরোধানুমান বা বিরুদ্ধ বিরোধানুমানের নিয়ম কি? নিয়মগুলোর ক্ষেত্রে ছাত্রছাত্রীরা অনেক সময় ভুল করে, যে এখানে একটা সত্যতা মিথ্যাত্ব এগুলো নিয়ে, কোথায় সত্য মিথ্যা এগুলো নিয়ে তালগোল পাকানোটা খুবই স্বাভাবিক। এটার জন্য আমি খুব সহজভাবে একটা নিয়ম তৈরি করেছি। দেখো, তোমরা বিপরীত বিরোধানুমানের ক্ষেত্রে, নিয়মের ক্ষেত্রে একটা জিনিস আমরা দেখেছি, যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হয়। অধীন বিপরীতে যুক্তিবাক্য মিথ্যা হলে সিদ্ধান্ত সত্য হয়। অসম বিরোধানুমান দুরকম ভাবে, অতিবর্তী এবং অনুবর্তী বচনের যখন সম্পর্ক হয়, তখন অতিবর্তী বচন সত্য হলে অনুবর্তী বচন সত্য হয়। আবার অনুবর্তী বচন মিথ্যা হলে অতিবর্তী বচন মিথ্যা হয়। সেখানে আমরা লিখেছি সত্য সত্য মিথ্যা মিথ্যা। এখন দেখো, এই নিয়মগুলোকে যখন লিখবে, বিপরীত বিরোধানুমানের ক্ষেত্রে যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হয়। এখানে প্রথম যে সত্য বা মিথ্যা যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে যুক্তিবাক্য, আর পরেরটা হচ্ছে সিদ্ধান্তের ক্ষেত্রে প্রয়োগ করা হবে। এবং এই সত্য মিথ্যা এগুলো লেখার পরেও সেগুলোর সঙ্গে তোমাদের আরো একটা কথা লিখতে হবে কিছু কিছু অনুমানের ক্ষেত্রে, সেটা হচ্ছে কিন্তু বিপরীত কথা সত্য নয়।
এটা বিশেষ করে বিপরীত বিরোধানুমান, অধীন বিপরীত বিরোধানুমান এবং অসম বিরোধানুমানের ক্ষেত্রে তোমরা এই কথাগুলো লিখবে। কিন্তু বিরুদ্ধ বিরোধানুমানের ক্ষেত্রে কি হয়, একটা যুক্তিবাক্য সত্য হলে তার সিদ্ধান্ত মিথ্যা হয়, যুক্তিবাক্য মিথ্যা হলে তার সিদ্ধান্ত সত্য হয়। দেখো, এটার জন্য আমি একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি। দুটি বচনের মধ্যে যখন দেশ 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 বিরোধিতার সম্বন্ধ বর্তমান থাকে তখন এদের দেশ 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 হলে অপরটি দেশ 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 হয়, কিন্তু বিপরীত কথা সত্য নয়। এখানে বিভিন্ন বিরোধানুমানের সংজ্ঞাগুলো কিভাবে লিখবে, ধরো বিপরীত বিরোধানুমান লিখবে, প্রথম শূন্যস্থানে লিখবে বিপরীত। তাহলে যখন দুটি বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ বর্তমান থাকে তখন এদের, এরপর কি লিখবে, এই যে সত্য মিথ্যা লিখেছি এখানে পরের ডটে লিখবে সত্য, একটি বচন সত্য হলে অপরটি মিথ্যা হয় কিন্তু বিপরীত কথা সত্য। বিপরীত বিরোধানুমানের ক্ষেত্রে দেখেছি সত্য মিথ্যা এরকম হয়, ঠিক তার উল্টোটা হয় অধীন বিপরীতে মিথ্যা সত্য। আর অসম বিরোধানুমানের ক্ষেত্রে হয় সত্য সত্য, অর্থাৎ এ বচন এবং ই বচন এগুলো যদি সত্য হয় তাহলে আই বচন এবং ও বচন এগুলো মিথ্যা হয়। উল্টো দিকে যদি আই বচন এবং ও বচন এগুলো মিথ্যা হয় তাহলে এ বচন এবং ই বচন মিথ্যা হয়। ঠিক এই কথাগুলো, এই কনসেপ্টগুলো তোমরা যদি একবার বুঝে নাও তাহলে বিরোধানুমানের নিয়ম লেখা খুবই সহজ তোমাদের কাছে মনে হবে। তাহলে অধীন বিপরীত বিরোধানুমানের কিভাবে লিখব, প্রথম যেখানে বিপরীত বিরোধানুমান আছে সেখানে অধীন বিপরীত লিখবে, পরে মিথ্যা সত্য, পরের গ্যাপে আমরা মিথ্যা লিখবে এবং সবশেষে যে শূন্যস্থান আছে সেখানে সত্য লিখবে। তাহলে অধীন বিপরীত বিরোধানুমানের সংজ্ঞা হয়ে যাবে। এটা আমরা যে দ্বিতীয় নাম্বার যেটা নিয়মের ক্ষেত্রে আমরা যেটা লিখেছি সেখান থেকে তোমরা এইভাবে লিখবে, অথবা যদি তোমাদের এটা বুঝতে অসুবিধা মনে হয় তাহলে এটাকে মুখস্থ করে নেবে। তাহলে অধীন বিপরীত বিরোধানুমানের এখানে প্রথম গ্যাপে অধীন বিপরীত লিখবে, পরের গ্যাপে মিথ্যা লিখবে এবং সবশেষে সত্য লিখবে। তাহলে এটা কি দাঁড়ালো, দুটি বচনের মধ্যে যখন অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ বর্তমান থাকে তখন এদের একটি মিথ্যা হলে অপরটি সত্য হয় কিন্তু বিপরীত কথা সত্য নয়। এখন অসম বিরোধানুমান, এই অসম বিরোধানুমানের ক্ষেত্রে দু রকম সম্পর্ক হয়। এ বচন ই বচন অতিবর্তী বচনের সঙ্গে অনুবর্তী বচনের সম্পর্ক হয়। অতিবর্তী বচনের ক্ষেত্রে যখন সত্য হয় অনুবর্তী বচন সত্য হয় সেটার জন্য একবার লিখবে, আবার অনুবর্তী বচন মিথ্যা হলে অতিবর্তী বচন মিথ্যা হয় সেটার জন্য একবার লিখবে। তাহলে কিভাবে লিখবে, এই শূন্যস্থানে অসম বিরোধানুমানের ক্ষেত্রে সত্য হলে সত্য হয়, কিন্তু এখানে একটি বচন না লিখে সেখানে লিখবে অতিবর্তী বচন সত্য হলে অনুবর্তী বচন সত্য হয় কিন্তু বিপরীত কথা সত্য নয়। এখন আবার অনুবর্তী বচন যদি যুক্তিবাক্য হয় সেটার কন্ডিশনটা লিখতে হবে, তাহলে সেটা লিখে দেবে কি, আবার অনুবর্তী বচন মিথ্যা হলে অপরটি মিথ্যা হয়। এটা গেল আমাদের অসম বিরোধানুমানের নিয়ম। এখন বিরুদ্ধ বিরোধানুমানের নিয়ম কিভাবে লিখবে, বিরুদ্ধ বিরোধানুমানে একটা সত্য হলে আরেকটা মিথ্যা হয়, একটা মিথ্যা হলে আরেকটা সত্য হয়। তাহলে বিরুদ্ধ প্রথমে শূন্যস্থানে লিখবে, তারপরে সত্য মিথ্যা, একটা সত্য হলে অপরটা মিথ্যা হয়, আবার একটা মিথ্যা হলে অপর বচনটি সত্য হয়। কিন্তু বিরুদ্ধ বিরোধানুমানের ক্ষেত্রে এই যে আমরা লিখেছি বিপরীত কথা সত্য নয়, এই কথাটা লিখতে হবে না, কেননা বিপরীত কথা এখানে কিছু নেই। এই সূত্রগুলোকে মুখস্থ করার জন্য একটা ছড়া সাহায্য তোমরা নিতে পারো। তোমাদের জন্য একটা ছড়া তৈরি করে দিয়েছি। এখানে কি লিখবে, বিপরীতে সত্য মিথ্যা, অর্থাৎ বিপরীত বিরোধানুমানের ক্ষেত্রে যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হবে। উল্টো হয় অধীনে, অর্থাৎ অধীন বিপরীত বিরোধানুমানের ক্ষেত্রে সত্য মিথ্যা এরকম হবে না, মিথ্যা সত্য এরকম হবে। সত্য সত্য মিথ্যা মিথ্যা অসম এর গুণে, অর্থাৎ অসম বিরোধানুমানের ক্ষেত্রে অতিবর্তী বচন সত্য হলে অনুবর্তী বচন সত্য হবে, অনুবর্তী বচন মিথ্যা হলে অতিবর্তী বচন মিথ্যা হবে। বিপরীত কথা সত্য নয় খাটে সবার বেলায়। এই যে বিপরীত বিরোধানুমান, অধীন বিপরীত বিরোধানুমান এবং অসম বিরোধানুমান, এদের ক্ষেত্রে বিপরীত কথা সত্য নয় সে কথাটা তোমাদের লিখতে হবে। বিরুদ্ধ তো থাকে না মিল, বিরোধ করে হেলায়, অর্থাৎ বিরুদ্ধ বিরোধানুমানের ক্ষেত্রে কোনো মিল থাকবে না, সত্য হলে মিথ্যা হবে, মিথ্যা হলে সত্য হবে। তাহলে তোমরা এই ছড়াটা শিখে
এটার সাহায্যে তোমরা সহজেই কোথায় সত্য হবে কোথায় মিথ্যা হবে এটা সহজে মনে রাখতে পারবে। এখন দেখো বিরোধানুমানের যে নিয়ম এগুলো কিভাবে প্রয়োগ করবে। ধরো প্রশ্নে দেওয়া আছে সকল মানুষ হয় মরণশীল জীব, এটা সত্য। তাহলে নিম্নের যে বচনগুলো রয়েছে সেগুলো সত্য না মিথ্যা। কোনো মানুষ নয় মরণশীল জীব, এটা হচ্ছে ই বচন। কোনো মানুষ হয় মরণশীল জীব, এটা হচ্ছে আই বচন। কোনো মানুষ নয় মরণশীল জীব, এটা হচ্ছে ও বচন। সকল মানুষের মরণশীল জীব যদি সত্য হয়, ই বচন কি হবে? প্রথম নিয়ম সত্য মিথ্যা, অর্থাৎ একটা যদি সত্য হয় আর একটা মিথ্যা হবে, তাহলে ই বচন মিথ্যা হবে। আই বচন এখানে দেওয়া আছে এ বচন সত্য, তাহলে আই বচন কি হবে? অসম বিরোধানুমানের ক্ষেত্রে কি প্রতিবর্তী বচন সত্য হলে অনুবর্তী বচন সত্য হয়, সত্য সত্য যেটা, তাহলে এটা সত্য হবে। এ বচন এবং ও বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক রয়েছে, তাহলে এখানে বিরুদ্ধ বিরোধানুমান হবে। তাহলে একটা যে সত্য হলে আর একটা মিথ্যা হবে, একটা মিথ্যা হলে আর একটা সত্য হবে। সত্য দেওয়া আছে এ বচন, এটা হয়ে যাবে মিথ্যা। এখানে ছড়ার সাহায্যে বা আমরা প্রথম যেভাবে দেখেছি সেটা মনে রেখে তোমরা সত্য মিথ্যা নির্ণয় করতে পারো। এখন একটা সমস্যা হচ্ছে, এই যে আমরা নিয়মগুলো লিখেছি সেখানে একটা কথার উপর গুরুত্ব দিয়েছি, বিপরীত অসম এবং অধীন বিপরীত বিরোধানুমানের ক্ষেত্রে যে বিপরীত কথা সত্য না। তাহলে বিপরীত কথাটা কি সেটা তো আমরা শিখিনি। সেই বিপরীত কথা এটার জন্য আমাদেরকে আলাদা নিয়ম শিখতে হবে। এই নিয়মগুলো কোনো বইতে লেখা নেই বা কোনো যুক্তিবিজ্ঞানের নিয়ম নয়, এগুলো তোমাদের দীপক স্যার তোমাদের জন্য তৈরি করে। এগুলোকে তোমাদের যাতে সহজভাবে তোমরা সত্য মিথ্যা কোনো ছক না এঁকে সহজভাবে নির্ণয় করতে পারো, তার জন্য এগুলো আমি তৈরি করেছি। এগুলোর সাহায্যে তোমরা করতে পারো, অথবা এভাবে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে ছকের সাহায্যে করা যায়। আমরা এরপরে ছক নিয়ে আলোচনা করব, সেখানে চলে যাবে। এখানে দেখো প্রথম নিয়ম হিসাবে আমি যেটা দিয়েছি, সার্বিক বচন অর্থাৎ এ বচন বা ই বচন সত্য হলে অনুবর্তী বচনগুলো সত্য হয়, অন্যান্য বচনগুলো মিথ্যা হয়। এ বচন এবং ই বচনের হচ্ছে সার্বিক বচন, এ বচন সত্য হলে আই বচন সত্য হবে, এবং অন্যান্য বচন এখানে কি ই বচন এবং ও বচন এই দুটো মিথ্যা হবে। আবার ঠিক একই রকম ভাবে যখন ই বচন সত্য হয় তখন ও বচনটা সত্য হবে, এ বচন এবং আই বচন তখন মিথ্যা হবে। দ্বিতীয় নিয়ম হচ্ছে কি, সার্বিক বচন মিথ্যা হলে বিরুদ্ধ বচন সত্য হবে, অন্যান্য বচনগুলো সংশয়াত্মক হবে। এ বচন এবং ই বচন এই দুটো হচ্ছে সার্বিক বচন, এগুলো যদি মিথ্যা হয় এর ই বচনের বিরুদ্ধ বচন হচ্ছে আই বচন, এটা সত্য হবে, বাকিগুলো সংশয়াত্মক হবে, অর্থাৎ এ বচন এবং ও বচন সংশয়াত্মক হবে। আবার যখন আমরা এ বচনের ক্ষেত্রে দেখি, এ বচন যদি মিথ্যা হয় তাহলে তার বিরুদ্ধ বচন ও বচন এটা সত্য হবে, এবং বাকি ই বচন এবং আই বচন এগুলো হবে সংশয়াত্মক। যখন সার্বিক বচন সত্য হয় তখন অনুবর্তী বচন সত্য হবে, অন্যান্য বচন মিথ্যা হবে, 1 নম্বর নিয়ম। এবং 2 নম্বর নিয়ম হচ্ছে সার্বিক বচন মিথ্যা হলে বিরুদ্ধ বচন সত্য হবে, অন্যান্য বচনগুলো সংশয়াত্মক হবে। বিশেষ বচন মিথ্যা হলে অতিবর্তী বচন মিথ্যা হয়। আই বচন এবং ও বচন যদি মিথ্যা হয় তাহলে আই বচনের ক্ষেত্রে এ বচনটা মিথ্যা হবে, ও বচনের ক্ষেত্রে ই বচনটা মিথ্যা হবে, কিন্তু অন্যান্য বচনগুলো সত্য হবে। এবং বিশেষ বচনটা যদি সত্য হয় তখন বিরুদ্ধ বচন সত্য হবে এবং অন্যান্য বচনগুলো সংশয়াত্মক হবে। এই 4টি নিয়ম, এগুলোর সাহায্যে তোমরা বিরোধানুমান নির্ণয় করতে পারো। তাহলে এগুলোকে কিভাবে করবে, আমরা এখানে একটা ছক নিলাম। এখানে প্রথমে এ ই আই ও এই 4টে বচনকে লিখলাম। এবার আমরা যখন বচন এ ই আই ও এগুলো লিখলাম, যখন এই বচনগুলো সত্য হবে তখন এদের মান কি হবে সেগুলো বের করব। আবার যখন এ ই আই ও মিথ্যা হয় তখন এদের কি মান হতে পারে সেগুলো আমরা নিচে লিখব। এ বচন যখন সত্য হয় অন্যান্য বচনের মান কি হবে, ই বচন যখন সত্য হয় অন্যান্য বচনের মান কি হবে, আই বচন সত্য হলে অন্যান্য বচনের মান কি হবে, ও বচন সত্য হলে কি মান হবে,
এ বচন মিথ্যা হলে কি হবে? ই বচন মিথ্যা হলে কি হবে? আই বচন যদি মিথ্যা হয় তাহলে কি মান হবে? ও বচন যদি মিথ্যা হয় কি মান হবে? এখানে দেখো টি, এটার দ্বারা আমরা বুঝিয়েছি সত্য, ট্রু। এফ, এটার দ্বারা আমরা বুঝিয়েছি মিথ্যা, ফলস। এবং যেগুলো সত্য না মিথ্যা নয়, সংশয়াত্মক, সেগুলোর জন্য আমরা ড্যাশ দিয়ে বুঝবো, এগুলো হচ্ছে সংশয়াত্মক বা অনিশ্চিত। আমরা এবার নিয়ম প্রয়োগ করব। এ বচন যখন সত্য হয়, অর্থাৎ সার্বিক বচন সত্য হলে অনুবর্তী বচন, এ বচন অনুবর্তী বচনটা হচ্ছে সত্য এবং অন্যান্য বচনগুলো হচ্ছে মিথ্যা। খুব সহজ। এখন এ বচনের সঙ্গে এ বচনের সম্পর্ক হচ্ছে অভিন্ন, সেটা আমরা আলোচনা করেছি। অভিন্ন বচনগুলো তো সত্য হবে, সত্য হলে সত্য হবে, মিথ্যা হলে মিথ্যা হবে। ই বচন যখন সত্য হয় তখন ই বচন হচ্ছে সার্বিক বচন, তার অনুবর্তী বচন হচ্ছে ও বচন, সেটা সত্য হবে, অন্যান্য বচনগুলো মিথ্যা হবে। আই বচন মিথ্যা, এ বচন মিথ্যা, ই বচন এবং ই বচনের মধ্যে সম্পর্ক হচ্ছে অভিন্ন। এখন দেখো, এ বচন যখন মিথ্যা হয়, সার্বিক বচন মিথ্যা হলে বিরুদ্ধ বচন, এ বচনের বিরুদ্ধ বচন হচ্ছে ও বচন, ও বচনটা সত্য হবে এবং অন্যান্য বচনগুলো হবে সংশয়াত্মক। আই বচনটা হবে সংশয়াত্মক এবং ই বচনটা হবে সংশয়াত্মক। এ বচন অভিন্ন, এটা মিথ্যা হবে। ই বচন যখন মিথ্যা হয় তার বিরুদ্ধ বচনটা সত্য হয়, অর্থাৎ আই বচনটা সত্য হবে এবং বাকি বচনগুলো সংশয়াত্মক। তাহলে প্রথম দুটি নিয়ম আমরা দেখলাম। তৃতীয় নম্বর নিয়ম, বিশেষ বচন মিথ্যা হলে প্রতিবর্তী বচন মিথ্যা হয়, অর্থাৎ আই বচন যখন মিথ্যা হয়, তাহলে আই বচন যখন মিথ্যা হয় তার প্রতিবর্তী বচনটা মিথ্যা হয় এবং বাদ বাকি যে বচনগুলো আছে সেগুলো হয়ে যাবে সত্য, অর্থাৎ ই বচন সত্য এবং ও বচন সত্য। ও বচন যখন মিথ্যা হয় তার প্রতিবর্তী বচন হচ্ছে ই বচন, ই বচনটা হয়ে যাবে মিথ্যা আর বাকিগুলো হয়ে যাবে কি? সত্য, অর্থাৎ আই বচন সত্য এবং এ বচন সত্য। আমরা 3 নম্বর নিয়ম দেখলাম। এখন 4র্থ নম্বর নিয়ম, বিশেষ বচন সত্য হলে বিরুদ্ধ বচন মিথ্যা হয়। বিশেষ বচন আই বচন এবং ও বচন যখন সত্য হবে, আই বচনের বিরুদ্ধ বচন হচ্ছে ই বচন, এটা হয়ে যাবে মিথ্যা। বিশেষ বচন সত্য হলে বিরুদ্ধ বচন মিথ্যা হবে, অন্যান্য বচনগুলো সংশয়াত্মক হবে, অর্থাৎ এ বচন সংশয়াত্মক এবং ও বচন সংশয়াত্মক। আই বচন হচ্ছে অভিন্ন। ও বচন যখন সত্য হয় তার বিরুদ্ধ বচনটা হচ্ছে মিথ্যা, অর্থাৎ ও বচনের বিরুদ্ধ বচন এ বচন, এটা হচ্ছে মিথ্যা। বাকি বচনগুলো হচ্ছে সংশয়াত্মক, ও বচন এ বচন হচ্ছে সমমান, অভিন্ন। এখন দেখো, এই চার্টের সাহায্যে খুব সহজেই তোমরা একটা বচন সত্য হলে কিভাবে আরেকটা বচনের মান হতে পারে সেগুলো অতি সহজে তোমরা এইভাবে নির্ণয় করতে পারো। এখন যদি এই নিয়মগুলো তোমাদের কঠিন মনে হয় তাহলে তোমরা চলে যাবে আমাদের পরবর্তী আলোচনায়। সেখানে আমরা একটা ছকের সাহায্যে দেখব কিভাবে একটা বচনের সত্যতা মিথ্যাত্ব থেকে আরেকটা বচনের সত্যতা মিথ্যাত্ব নির্ণয় করা যায়। এখানে 16টা ঘর আছে, একটা বর্গক্ষেত্রের আকারে সবগুলো ঘর নেওয়া হয়েছে। এরকম ভাবে তোমরা একটা ছক আঁকবে। কিভাবে আঁকবে? প্রথমে একটা বড় বর্গক্ষেত্র আঁকো, তারপরে এটাকে সমান দুভাগে ভাগ করো, তারপরে এটাকে আবার দুভাগে ভাগ করো। মোটামুটি বর্গক্ষেত্র আকার হলে ভালো হয়। সেখানে এ, ই, আই, ও এই 4টি বচনকে তোমরা প্রথম কিভাবে সাজিয়ে লিখবে। এ বচনের নিচে যে কলম, সেখানে এ বচনের কি কি মান সেগুলো আমরা লিখবো। ই বচনের কলমে আমরা ই বচনের মান লিখবো। এই ক্ষেত্রেও টি দিয়ে আমরা বুঝাবো সত্য, এফ দিয়ে আমরা বুঝাবো মিথ্যা এবং ড্যাশ দিয়ে আমরা বুঝাবো সংশয়াত্মক। অনেকেই ড্যাশ না দিয়ে ইউ লেখে বা জিরো লেখে, যে কোনোভাবে তোমরা লিখতে পারো। আরেকটা কথা হচ্ছে, এই টি বড় হাতের টি থাকলেও সত্য এবং ছোট হাতের টি থাকলেও সত্য, আর বড় হাতের অ্যাপ থাকলেও মিথ্যা, ছোট হাতের অ্যাপ থাকলেও সেগুলোকে আমরা মিথ্যা হিসেবে জানবো। কিভাবে লিখবে? প্রথমেই
প্রথম ঘর যেটা টপ লেফট কর্নারে সেখানে টি লিখবে এবং টপ রাইট কর্নারে সেগুলো অ্যাপ লিখবে এবং বড় হাতে টি এবং অ্যাপ লিখবে। এখন দেখো একদম কর্ণ বরাবর, হুবহু কর্ণ বরাবর তোমরা কি করবে, সেখানে টি লিখে যাবে, বড় হাতের টি। এখন বড় হাতের টি আমরা লিখেছি, এগুলো কেন লিখেছি সেটা একটু পরে তোমরা জানতে পারবে। অ্যাপ ঠিক কর্ণ বরাবর তোমরা অ্যাপ লিখবে প্রত্যেকটা ঘরে। এখন দেখো এই চারটা যখন তৈরি করব, কোনো টি এর সঙ্গে আরেকটা টি থাকবে না, একটা টি এর সঙ্গে শুধু অ্যাপই বসবে, অ্যাপের সঙ্গে টি বসবে। তাহলে এই প্রথম যে সারি, ঠিক আছে, এই সারিটাতে আমরা টি এর পরে লিখব অ্যাপ কিন্তু ছোট হাতের, এবং তারপরের যে ঘর এটাতে লিখবো আমরা ছোট হাতের টি। আবার দ্বিতীয় যে সারি সেখানে আমরা টি এফ দিয়ে এগুলোকে ফিল আপ করবো। তাহলে কোনো টি এর সঙ্গে টি থাকবে না, এখানে হবে অ্যাপ এবং এখানে অ্যাপ আছে, এটার সঙ্গে হয়ে যাবে টি, ছোট হাতের টি লিখবে। এখন দেখো এই যে আমরা টি গুলো লিখেছি, অ্যাপগুলো লিখেছি, দেখবে সবসময় কর্ণ বরাবর সেগুলো টি অ্যাপকেই সেখানে নির্দেশ করছে। আর বাকি যে ঘরগুলো আছে সেগুলোতে আমরা একটা একটা ড্রেস দিয়ে দেব, এগুলো হবে সংশয়াত্মক। এখানে আগেই বলেছি, কেউ ইউ লেখে, কেউ জিরো লেখে, কেউ সি লেখে, যেভাবেই লেখো তোমরা বুঝে নেবে বাকি ঘরগুলো হচ্ছে সংশয়াত্মক। তাহলে এখন এই ঘর থেকে, এই ছক থেকে আমরা কিভাবে সত্য মিথ্যা নির্ণয় করবো? যখন আমরা সত্য মিথ্যা নির্ণয় করতে যাব, ধরো বলা হয়েছে এই বচন সত্য, যখন একটা বচন দেওয়া থাকে এটা সত্য, তখন তোমরা এটাকে বড় হাতের টি যেখানে আছে সেখান থেকে শুরু করবে। ধরো দেওয়া আছে আই বচন যখন মিথ্যা হয় অন্যান্য বচন, অনুরূপ বচনগুলো সত্যতা মিথ্যাত্ব নির্ণয় করো, তখন কি করবে, আই বচনের নিচে অ্যাপ বড় হাতের কোথায় আছে সেটা নেবে, সেটা দিয়ে সেই সারির অন্যান্য মানগুলো হবে, অন্যান্য বচনগুলোতে এখানে যে মান আছে সেগুলো হবে অন্যান্য বচনের মান। অর্থাৎ এখানে আই বচন যদি মিথ্যা হয় ও বচন সত্য হবে, ই বচন সত্য হবে এবং এ বচন মিথ্যা হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা আগের মতো একটা ঘরে ফিল আপ করে আমরা সেটাকে দেখি কিভাবে সবগুলো মান। তাহলে এই বচন প্রথমে আমরা সত্য হলে কি হবে সেগুলো আমরা দেখে নিই। এ বচন সত্য, ই বচন সত্য, এবং এ বচন যখন মিথ্যা হয় তখন কি হবে, ই বচন যখন মিথ্যা হয় তখন কি হবে, এ বচন যখন মিথ্যা হয়, ও বচন যখন মিথ্যা হয়, সেই মানগুলো আমরা এখানে লিখে দেখব। এখন ধরো এ বচন যখন সত্য, তাহলে কোন ঘরটাকে, এ বচনের নিচে এই কলামে দেখো কোথায় বড় হাতের টি আছে। এ বচন যখন সত্য তখন অন্যান্য মানগুলো কি হবে, তাহলে এই টিটাকে আমরা ধরে নেব, নিয়ে এবার অন্যান্য এই সারিতে অন্যান্য যে বচনগুলোর নিচে কলামে যে মানগুলো আছে সেগুলো আমরা ফিল আপ করে দেবো। এ বচন সত্য হলে ই বচন হবে মিথ্যা, আই বচন হবে সত্য এবং ও বচন হবে মিথ্যা। এ বচন হচ্ছে সমমান, অভিন্ন বচন। ই বচন যখন সত্য হয় তখন কিভাবে করব, ই বচন সত্য আছে, ই বচনের নিচে কলামে দেখো দ্বিতীয় সারিতে আছে ই বচন সত্য, তাহলে এই দ্বিতীয় সারির অন্যান্য মানগুলো আমরা এখানে লিখব। তাহলে এ বচন হবে মিথ্যা, আর আই বচন হবে মিথ্যা এবং ও বচন হবে সত্য। ই বচন হচ্ছে সমমান বচন, অভিন্ন, সত্য হলে সত্য হবে। আই বচন যখন সত্য, তাহলে সেক্ষেত্রে কি করব, আমরা তৃতীয় যে সারি সেখানে আই বচনের নিচে বড় হাতের টি আছে, আই বচনের কলামে বড় হাতের টি আছে তৃতীয় সারিতে, তাহলে এই সারির অন্যান্য মানগুলো হবে। আই বচন যখন সত্য তখন ই বচনটা হয়ে যাবে মিথ্যা, ই বচন মিথ্যা হবে এবং অন্যান্য বচনগুলো হয়ে যাবে সংশয়াত্মক।
এবচন সংশয়াত্মক এবং উবচন সংশয়াত্মক, আইবচন আইবচন অভিন্ন। এখন উবচন যদি সত্য হয়, কোথায় আছে উবচনের কলমে? একদম বটম রাইট কর্নারে কি আছে? তাহলে এই সারিটার প্রত্যেকটা মান হবে অন্যান্য বচনের মান। তাহলে উবচন যখন সত্য তখন এবচন হবে মিথ্যা এবং অন্যান্য বচনগুলো হবে সংশয়াত্মক, উবচন উবচন অভিন্ন। এখন এবচন যখন মিথ্যা, এবচন মিথ্যা কোথায় আছে? এবচনের কলামে দেখো কোথায় মিথ্যা আছে। বড় হাতের অ্যাপ, ছোট হাতের অ্যাপ, বড় হাতের অ্যাপ দুটোই মিথ্যাকে বুঝাবে, কিন্তু বড় হাতের যে মান রয়েছে সেগুলো ধরেই অন্যান্যগুলো নির্ণয় করব। তাহলে এবচন যখন মিথ্যা, একদম নিচের যে সারি সেই সারিতে এবচন মিথ্যা আছে, তাহলে এই সারির অন্যান্যগুলো মানগুলো লিখব। এবচন মিথ্যা হলে উবচন সত্য, এবচন যখন মিথ্যা তখন শুধুমাত্র উবচনটা সত্য, আর অন্যান্য বচনগুলো হচ্ছে সংশয়াত্মক, এবচন এবচন অভিন্ন। ইবচন যখন মিথ্যা সেক্ষেত্রে কি হবে? ইবচনের ক্ষেত্রে এফ আছে ইবচনের কলমে তৃতীয় নাম্বার সারিতে। তাহলে এখানে ইবচন মিথ্যা হলে এই সারিতে আমরা কি দেখি? আইবচন হচ্ছে সত্য এবং অন্যান্য বচনগুলো সংশয়াত্মক, আইবচনটা সত্য, অন্যান্য যে বচন উবচন এবং এবচন এগুলো হচ্ছে সংশয়াত্মক, ইবচন ইবচন অভিন্ন। আইবচন যখন মিথ্যা কোথায় আছে? আই এর নিচে এফ দ্বিতীয় সারিতে। আইবচনের কলম যদি দেখি তাহলে এই সারির অন্যান্য মানগুলো হবে, আইবচন মিথ্যা হলে এবচন মিথ্যা হবে, আর ইবচন কি হবে? সত্য হবে এবং উবচন হবে সত্য, আর আইবচন আইবচন অভিন্ন। উবচন যখন মিথ্যা হয় কোথায় আছে? ওর নিচে এফ বড় হাতের প্রথম সারিতে। তাহলে এখানে এই সারির সবগুলো মান হবে, এবচন হয়ে যাবে সত্য, ইবচন হয়ে যাবে মিথ্যা এবং আইবচন হয়ে যাবে সত্য, আর উবচন উবচন অভিন্ন। তাহলে তোমরা আগের নিয়মেই করো আর এই ছকের সাহায্যেই করো, যেভাবেই করো তোমাদের যেটা সহজ মনে হবে সেভাবেই করো। এখন আমরা কিছু প্র্যাকটিস করব। প্রথম কোশ্চেন, বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে দুটি বচন একসাথে সত্য বা মিথ্যা হতে পারে। এই যে বাক্যটি, এটি সত্য না মিথ্যা? হ্যাঁ, বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে একসঙ্গে সত্য মিথ্যা হতে পারে না। একটা সত্য হলে আরেকটা মিথ্যা হয়, আর একটা মিথ্যা হলে আরেকটা সত্য হয়। তাহলে এই বাক্যটা ঠিক বলা হয়েছে, এটা হচ্ছে সত্য। দ্বিতীয় প্রশ্ন, অধীন বিপরীত বিরোধী দুটি বচনের একটি মিথ্যা হলে অপরটি সংশয়াত্মক হয়। তোমাদের চার্টে দেখো বা আমার আগের নিয়মে দেখো, অধীন বিপরীত বিরোধী বচনের একটা মিথ্যা। তোমাদের মনে আছে যে মিথ্যা হলে সত্য হয় অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে, সংশয়াত্মক হয় না। তাহলে এই যে বাক্যটি দেওয়া আছে এই কথাটা ঠিক নয়, এটা হচ্ছে মিথ্যা। ই এবং ও বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্পর্ক রয়েছে। ই এবং ও বচনের মধ্যে কি বিরোধিতা? এগুলোর মধ্যে অসম বিরোধিতা, বিপরীত বিরোধিতা যে রয়েছে বলেছে, এই কথাটা ঠিক বলা হয়নি, বচনটা এই কথাটা মিথ্যা। 4 নম্বর, অনুবর্তী বচন মিথ্যা হলে অতিবর্তী বচন মিথ্যা হয়। তোমরা চার্টের সাহায্য করো বা আগের নিয়মে করো, দেখবে অনুবর্তী বচন যদি মিথ্যা হয় তাহলে অতিবর্তী বচনটা মিথ্যা হবে, কথাটা এই সেন্টেন্সটা সত্য। নেক্সট, একই উদ্দেশ্য ও বিধিও যুক্ত এই বচন আই বচনের বিরোধিতার সম্পর্ক হলো এই বচন এবং আই বচনের মধ্যে কোন বিরোধিতা রয়েছে? বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা না বিরুদ্ধ বিরোধিতা? এই বচন এবং আই বচনের মধ্যে অসম বিরোধিতার সম্পর্ক রয়েছে। নেক্সট, বিরোধিতার শর্ত হলো দুটি বচনের পার্থক্য থাকবে। দুটি বচনের মধ্যে কিসের পার্থক্য থাকবে? গুণের, পরিমাণের। গুণ ও পরিমাণের আমরা বিরোধিতা দেখেছি, গুণ পরিমাণ অথবা গুণ পরিমাণ সবগুলোর পার্থক্য থাকবে। তাহলে এখানে 4 নম্বর বিকল্পটা হবে এখানে সঠিক। বিরোধিতার সম্পর্ক থাকে দুটি দেশ মধ্যে। কিসের মধ্যে থাকে বিরোধিতার সম্পর্ক? বাক্যের মধ্যে না বচনের মধ্যে না যুক্তির মধ্যে না পদের মধ্যে? বিরোধিতার সম্পর্ক শুধুমাত্র
বচনের মধ্যে থাকে, তাহলে এখানে শূন্যস্থানে হবে বচনের, এখানে আমরা লিখে দেবে বচন। নেক্সট, বিরোধানুমান হলো একটি মাধ্যম যুক্তি, অমাধ্যম যুক্তি, আরোহ যুক্তি, কোনো যুক্তি নয়। বিরোধানুমান আগে বলেছি এটা হচ্ছে অমাধ্যম যুক্তি। নেক্সট, ধরো এরকম যদি প্রশ্ন আসে, সকল কবি হয় ভাবুক, সত্য হলে নিম্নের বাক্য বা বচন যেগুলো দেওয়া থাক সেগুলো সত্যতা মিথ্যাত্ব সম্পর্কে কি অনুমান করা যায়। এরকম যখন প্রশ্ন আসে তোমাদের এগুলোকে প্রথমে এগুলোকে যুক্তিবিজ্ঞান সম্মত আকারে নেবে। আমরা এখানে যদি প্রথম যেই যেটা দেওয়া আছে এটাকে যদি আমরা যুক্তিবিজ্ঞান সম্মত আকারে নিই, তাহলে এটা যুক্তিবিজ্ঞান সম্মত আকারেই আছে, শুধু বচনের নাম নেই। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? এই বচন কেমন, এই হুবহু বচনটাই হবে, সকল কবি হয় অভাবুক। এখন দেখো দ্বিতীয়টা আমরা করব দ্বিতীয় বচনটা, কোন কোন কবি হয় অভাবুক। এটা যুক্তিবিজ্ঞান সম্মত আকারেই আছে, শুধু এটার বচনের নাম নেই। কোন কোন অকবি হয় অভাবুক। এখন দেখো আমরা যে এখানে লিখেছি, যেই প্রদত্ত বচনটা দেওয়া আছে সেটাকে আমরা এটাকে এলএফ করে নিই। এটা হচ্ছে নম্বর, আমরা এটাকে 9 নম্বর দেব, এখানে 9 নং কোশ্চেন। এটা হচ্ছে কি এ বচন, সকল কবি হয় ভাবুক। এখন দেখো এটা হচ্ছে সত্য। এখন এই সকল কবি হয় ভাবুক, এটার থেকে আমরা প্রথম যেটা আছে প্রশ্ন, সেটা আমরা সত্য মিথ্যা কি হবে সেটা আমরা অনুমান করার চেষ্টা করব। এখানে উদ্দেশ্য এবং বিধেয় পদ মিল নেই, যার ফলে এদের মধ্যে বিরোধিতার সম্পর্ক বর্তমান নয়। তাই জন্য আমরা এগুলোকে স্বতন্ত্র বচনও বলবো না, কেননা এই যে বচনগুলো সেগুলোকে আমরা অনুরূপ বচন করতে পারি, বিরোধিতার সম্পর্কে সম্পর্কযুক্ত করতে পারি। কিভাবে করতে পারি? যদি এই ভাবুকটাকে আমরা অভাবুক করে নিতে পারি, তাহলে কি হবে? দুটো উদ্দেশ্য বিধেয় এক হয়ে যাবে। তাহলে কিভাবে অভাবুক করব? এখানে যদি আমরা বিবর্তন করি তাহলে এটার বিধেয় পদটা হয়ে যাবে অভাবুক। তাহলে দুটোর মধ্যে উদ্দেশ্য বিধেয় মিল আমরা খুঁজে পাবো। তাহলে এরকম যদি প্রশ্ন থাকে, প্রথমে তোমরা কি করবে? এগুলোর উদ্দেশ্য বিধেয়গুলোকে আবর্তন বিবর্তন এগুলোর মাধ্যমে এক করে নেবে। এক করে নিয়ে এখান থেকে এবার যে প্রশ্নটা দেওয়া থাকবে সেটার মতো করে নেবে। প্রদত্ত যেটা সত্য মিথ্যা দেওয়া আছে সেই বচনটাকে আবর্তন বিবর্তন এগুলো করবে, করে করে যে বচনটার সত্যতা মিথ্যাত্ব নির্ণয় করতে হবে সেটার মতো উদ্দেশ্য বিধেয় করে নেবে। তাহলে এখানে যদি আমরা শুধুমাত্র ভাবুককে অভাবুক করে দিতে পারি, তাহলেই এটা আমাদের যে বচনটা সত্যতা মিথ্যাত্ব নির্ণয় করতে হবে, অর্থাৎ এই যে রোমান হরফে 1 নম্বর দেওয়া আছে এটার সঙ্গে মিলে যাবে। তাহলে কিভাবে করব? এটাকে আমরা বিবর্তন করে দিই। তাহলে এখানে আমরা করতে পারি 9 নং এর বিবর্তন কি হবে? এই বচনের বিবর্তন ই বচন। এখানে লিখতে হবে কোনো উদ্দেশ্য পদ হয় এবং ই বচন অনুযায়ী গুণের পরিবর্তন হয় বিবর্তনে। ই বচন অনুযায়ী আমরা 9 লিখলাম। ভাবুক বিধেয় পদের বিরুদ্ধ পদ বিধেয় পদ হয়, তাহলে ভাবুক। এই দুটো বচন সমমান বচন, বিবর্তন সবগুলোই বৈধ, তাহলে এই বচনটাও সত্য হবে। সমমান বচনগুলো সত্য হয়। সেজন্য আমরা এখানে প্রথমেই যৌক্তিক সম্পর্কটা কিছুটা আলোচনা করেছিলাম। তাহলে দেখো এই বচনটা যদি সত্য হয়, কোনো কবি নয় অভাবুক, এটা যদি সত্য হয় তাহলে সকল কবি হয় অভাবুক, এটা সত্য না মিথ্যা হবে? এই দুটোর মধ্যে সম্পর্ক কি? বিপরীত বিরোধিতার সম্পর্ক। তাহলে বিপরীত বিরোধানুমানের ক্ষেত্রে একটা বচন সত্য হলে আর একটা মিথ্যা হয়। তোমরা নিয়মগুলো দেখবে বা চার্টে গিয়ে
তোমরা সেটা দেখে নেবে। তাহলে তোমরা এখানে লিখবে যে এখানে কি হয়েছে, 9 নং এর বিবর্তন। তাহলে এখন দেখো এটা সত্য, এটাকে আমরা একটা নাম দিতে পারি। এটাকে 9 এর ধরো 1 দাও। এখন তোমরা এখানে লিখবে যে 9 এর 1 এবং যে এই বচনটা লিখবে 1 নং এর মধ্যে, 1 নং বচনের মধ্যে বিপরীত বিরোধিতা সম্পর্ক রয়েছে। দেখো বিপরীত বিরোধিতা সম্পর্ক রয়েছে, কথাটা গুলো তোমরা লিখে নেবে। সুতরাং 1 নং বচনটি, সুতরাং যে বচনটা সত্য মিথ্যা নির্ণয় করতে হবে সেটা লিখবে। এই বচনটির সত্যমান হবে কি, মিথ্যা। বুঝাতে পারলাম? নেক্সট 2 নম্বর যে বচনটা, 2 নম্বর বচনটার ক্ষেত্রে আমরা কি করব, এখানে অকবি অভাবক, এই যে প্রদত্ত বচন সকল কবি হয় ভাবুক, এগুলোকে আমরা লজিকে এইটাকে আমরা এলএফ লিখে নিচ্ছি। এটা হচ্ছে 9 নম্বর। এই কবি এবং ভাবুক এগুলোকে তোমরা আবর্তন বিবর্তন এগুলোর মাধ্যমে অকবি ও ভাবুক ঠিক এরকম উদ্দেশ্য বিধেয় করি। তাহলে প্রথমেই আমরা অভাবুক আছে অভাবুক করে নিই, তাহলে এটাকে বিবর্তন করতে হবে। সুতরাং কি, কোনো কবি নয় অভাবুক, এটা হচ্ছে প্রদত্ত বচন, সত্য ছিল, এটা সত্য হবে। এটাকে আমরা দিলাম 9 এর 1। সুতরাং এখন আমরা এটাকে উদ্দেশ্য বিধেয় পরিবর্তন না করলে কবিকে অকবি করতে পারবো না। উদ্দেশ্য বিধেয় পরিবর্তন করব, কিভাবে করব, আবর্তন করে। এটাকে আমরা কি করেছি, এটা লিখবে বিবর্তন, তারপরে এবার এখানে লিখবে আবর্তন, বিবচনের আবর্তন, বিবচন কোনো অভাবুক নয় কবি, এটাকে আমরা একটা, এটাও সত্য হবে, সত্য থেকে সত্যই এসছে, এটাকে 9 এর 2 দাও। এটাকে এবার কবিকে অকবি করো, বিবর্তিত করো। সুতরাং বিবচনের বিবর্তন হবে এবচন, সকল উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদ হবে অভাবুক হয়, কবিকে লিখবে অকবি। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, আবর্তন বিবর্তন করছি আমরা। আর আবর্তন বিবর্তন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমার আবর্তন বিবর্তনের যে ক্লাস আছে সেগুলো আগে দেখে নাও। আমরা বিরোধানুমানের আগে আবর্তন বিবর্তনের ক্লাস করেছি, এই জন্যই যে আমাদের বুঝতে যাতে সুবিধা হয়। এখন দেখো যে বচনটা দেওয়া আছে অকবি অভাবুক, এখন এটার সঙ্গে উদ্দেশ্য বিধেয় মিল নেই, সেই জন্য এটাকে আবার আবর্তন যদি করে নিই উদ্দেশ্য বিধেয় মিল হয়ে যাবে, তাহলে আবার আবর্তন করতে হবে। সুতরাং এ বচনের আবর্তন আই বচন, কোনো কোনো অকবি হয় অভাবুক। এখন দেখো এখানে যে আমরা করেছি এটাও সত্য হবে, তবে এখানে সত্যটা তোমরা লিখবে চিরাচরিত নিয়ম, চিরাচরিত নিয়ম। এখন দেখো যে প্রদত্ত বচন সেটার বিবর্তনের আবর্তনের বিবর্তনের আবর্তিত যে বচন সেটার সঙ্গে প্রদত্ত বচনের কি হয়েছে, উদ্দেশ্য বিধেয় মিলে গেছে। শুধু এখানে দেখো শুধু মিলেই যায়নি, দুটো বচন অভিন্ন হয়ে গেছে। যেটা বচন দেওয়া আছে, যেটা সত্যতা মিথ্যাত্ব নির্ণয় করতে হবে সেটা আই বচন, এবং
এই যে আমরা যেটা আবর্তন বিবর্তনের মাধ্যমে পেলাম সেটাও আই বচন, 9 এর 4 নম্বর যে বচনটা। এখন তোমরা লিখবে 9 এর 4 এবং 2 নম্বর বচনের মধ্যে অভিন্ন সম্পর্ক রয়েছে, সুতরাং 2 নম্বর বচনটি কি হবে? সত্য হবে। এই বচনটা যেহেতু সত্য, 2 নম্বর বচন যেটা এটাও সত্য হবে। এভাবে তোমরা আশা করি সত্যতা মিথ্যা প্রশ্নগুলো এরকম প্রশ্ন থাকলে সেগুলো সমাধান করতে পারবে। আজকের মূল্যায়ন সম্পর্কিত আলোচনা, আই বচন সত্য হলে এর অধীন বিপরীত বচনের সত্য মূল্য। তাহলে তোমরা আমাকে এই প্রশ্নটা উত্তর কমেন্ট করে জানাবে, সত্য মিথ্যা সংশয়াত্মক বা শতসত্য যেটাই হবে, যেটা তোমাদের মনে হবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আবার বলছি, যারা আমার এই মূল্যায়ন পর্বে 80% নম্বর পাবে তাদেরকে নিয়ে আমি লাইভ ক্লাস করব। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে এবং লাইভ ক্লাস করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে তোমাদের উত্তর জানাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। আমার ক্লাস কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন অবশ্যই প্রেস করবে, যাতে করে প্রত্যেকটা ভিডিও যখনই আপলোড হবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়।